Hello everyone, this is lecture 6 of some basic concept of chemistry class 11. আজকের লেকচারে আমরা নতুন একটা টপিকস নিয়ে পড়ব যেটা হচ্ছে পার্সেন্টেজ কম্পোজিশন অর্থাৎ শতকরা সংযুক্তি। This is compound and this is element. কোনো কম্পাউন্ডের মধ্যে কোনো মৌল পার্সেন্টেজে যতটা পরিমাণ থাকে সেটাই হলো পার্সেন্টেজ কম্পোজিশন। অর্থাৎ আমরা জানি পার্সেন্টেজ অলওয়েজ 100-র সাপেক্ষে করতে হয়। তাই কি না, প্রতি 100 ভাগ ভরের কোনো যৌগে যত ভাগ ভরের কোনো মৌল বা মূলক উপস্থিত থাকে সেই তত ভাগ ভরকে ওই মৌল বা মূলকের শতকরা সংযুক্তি বা পার্সেন্টেজ কম্পোজিশন বলা হয়। যদি আমি বলি এটা একটা কম্পাউন্ড, এর 100 ভাগে 5 ভাগ কোনো একটা এলিমেন্ট আছে, তাহলে ওই এলিমেন্টটার পার্সেন্টেজ কম্পোজিশন কত হবে? 5%। ক্লিয়ার না? 100 ভাগ কম্পাউন্ডের মধ্যে কোনো একটা এলিমেন্ট যত ভাগ থাকে সেটাই হলো তার পার্সেন্টেজ কম্পোজিশন। যেমন আমরা একটা এক্সাম্পল নিই, ধরো H2O। আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, অক্সিজেনের 16। তাহলে H2ওর মলিকুলার ওয়েট কত হবে? অর্থাৎ আণবিক ভর 2 × 1 + 16 সমান হবে 18। এখন আমাকে যদি বলা হয় এই জলের যৌগটির মধ্যে হাইড্রোজেনের কত পার্সেন্টেজ কম্পোজিশন এবং অক্সিজেনের কত পার্সেন্টেজ কম্পোজিশন, দেখো আমি কি করে বার করব। না, আমি মলিকুলার ওয়েটটা জানি 18, তাহলে আমি বলতে পারি যে 18 ভাগ জলে কত ভাগ হাইড্রোজেন আছে? 2 ভাগ হাইড্রোজেন আছে। তাহলে আমি কি শিখিয়েছি? যে পার্সেন্টেজ অলওয়েজ 100 ভাগের সাপেক্ষে করতে হবে। তাই 100 ভাগ জলে কত আছে? 2/18 × 100, 2 × 9 = 18, তা 11.1 এর কাছাকাছি আসবে। এত ভাগ হাইড্রোজেন আছে। তার মানে আমি বলতে পারি যে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি বা পার্সেন্টেজ কম্পোজিশন যাই বলো না কেন একই, পার্সেন্টেজ কম্পোজিশন কত হবে? 11.1%। সিমিলার যদি বলা হয় এই জলের মধ্যে অক্সিজেনের পার্সেন্টেজ কত আছে, আবার বলবো যে 18 ভাগ জলে 16 ভাগ অক্সিজেন আছে। ঠিক আছে, তাহলে 100 ভাগ জলে কত আছে? 16/18 × 100, 88.9%। তাহলে অক্সিজেনের শতকরা সংযুক্তি বা পার্সেন্টেজ
কম্পোজিশন কত হবে? 88.9%। তাহলে জলের মধ্যে হাইড্রোজেনের পার্সেন্টেজ কম্পোজিশন 11.1, জলের মধ্যে অক্সিজেনের পার্সেন্টেজ কম্পোজিশন 88.9%। সেটা আমরা কি করে বার করলাম? না প্রতি 100 ভাগের সাপেক্ষে কত ভাগ রয়েছে সেটাই তার পার্সেন্টেজ কম্পোজিশন। এখন এই জিনিসটাকে কিন্তু আমাকে ওয়েটের সাপেক্ষেই নিতে হবে, যেহেতু 18 গ্রাম ভর এবং 2 গ্রাম হাইড্রোজেন, 16 গ্রাম অক্সিজেন, অর্থাৎ ভরের সাপেক্ষেই নিয়ে করতে হবে। এখন একটা খুব ইম্পর্টেন্ট বিষয় মনে রাখতে হবে, যেটা নোটসের মধ্যে রাখতে হবে। যৌগে উপস্থিত কোনো মৌলের শতকরা সংযুক্তি যৌগের পরিমাণের উপর নির্ভর করে না। যেমন আমাকে যদি বলে 4 গ্রাম জল নেওয়া হয়েছে বা 8 গ্রাম জল নেওয়া হয়েছে বা 10 গ্রাম জল নেওয়া হয়েছে, অলওয়েজ হাইড্রোজেন এবং অক্সিজেনের পার্সেন্টেজ কম্পোজিশন ফিক্সড না। হাইড্রোজেনের কম্পোজিশন কত? 11.1 এবং অক্সিজেনের কম্পোজিশন 88.9। বোঝা গেল? কোনো মৌলের শতকরা সংযুক্তি যৌগটার পরিমাণের উপর নির্ভর করবে না, সেটা অলওয়েজ পার্সেন্টেজ কম্পোজিশন ফিক্সড। তাতে আমি 4 গ্রাম নিই কি 8 গ্রাম নিই কি 20 গ্রাম নিই, অলওয়েজ আমার হাইড্রোজেনের কম্পোজিশন 11.8% এবং অক্সিজেনের 88.9% ফিক্সড। এরপর আমরা একটা অঙ্ক দেখব, যে কি না অঙ্কটা হলো যে মলিকুলার ফর্মুলা টু পার্সেন্টেজ কম্পোজিশন ক্যালকুলেশন। অর্থাৎ আমি এখানে হেডিং দিতেই পারি যে মলিকুলার ফর্মুলা টু এরপর আমরা পার্সেন্টেজ কম্পোজিশন ক্যালকুলেশন করব কোনো যৌগের ফর্মুলা থেকে। অর্থাৎ দেখো এখানে হেডিংটা দেখলে বুঝতে পারবে যে কি দেখা আছে, মলিকুলার ফর্মুলা টু পার্সেন্টেজ কম্পোজিশন ক্যালকুলেশন। অর্থাৎ যে কোনো যৌগ দেওয়া থাকবে, তার আণবিক সংকেতটা দেওয়া থাকবে, সেটার থেকে আমাকে ওই যৌগের মধ্যে উপস্থিত মৌলগুলোর পার্সেন্টেজ কম্পোজিশন ক্যালকুলেট করতে হবে। যেমন আমি ফার্স্ট অঙ্কে আসি, বলেছি Fe2O3 যৌগে Fe এবং অক্সিজেনের শতকরা পরিমাণ কত, মানে এর পার্সেন্টেজ কম্পোজিশন চেয়েছে। আমাকে সাপ্লাই করে দিয়েছে আয়রনের আণবিক পারমাণবিক গুরুত্ব 55.85 এবং অক্সিজেনের 16। তো তাহলে আমার প্রথমেই কাজ হলো যে যৌগটি দেওয়া আছে এই যৌগটির আণবিক গুরুত্ব ক্যালকুলেট করা। Fe কটা আছে? 2, তার পারমাণবিক গুরুত্ব কত? 55.85 প্লাস অক্সিজেন 3টে আছে 16, এটা করলে আসবে 159.7। তাহলে আমার আণবিক গুরুত্ব বেরিয়ে গেছে। এখন আমি ঐকিক নিয়মে করব যে এই
159.7 গ্রামে আয়রন কতটা আছে? এফি আছে কতটা আছে? 2 ইন্টু 55.85 গ্রাম, অর্থাৎ এইটা। কেন, এফি তো আর একটা নেই, আছে দুটো, তাই টোটালটা ধরতে হবে না। 2 ইন্টু 55.85। আমাকে এফির পার্সেন্টেজ ক্যালকুলেট করতে দিয়েছে, তার মানে তো আমি একটা এফি ধরবো না, আমার যতগুলো এফি আছে তার টোটাল পার্সেন্টেজ কম্পোজিশন কত আছে। এইখানে দুখানা, তাই দুখানার জন্য কত ভর সেইটাকে ধরেছি। তাহলে 100-তে কত? 2 ইন্টু 55.85 ডিভাইডেড বাই 159.7 ইন্টু 100, এটা করলে আসবে 69.94। তাহলে এফির পরিমাণ কত হলো? 69.94 হলো পার্সেন্টেজ। এখন ওই অক্সিজেনের পার্সেন্টেজটা আমি কিন্তু 100 থেকে বিয়োগ দিয়ে দিলেও বেরিয়ে যাবে। অর্থাৎ আমি যদি বলি যে তাহলে অক্সিজেনের পরিমাণ কত হবে, না 100 মাইনাস 69.94, উত্তর আসবে 30.06%। ক্লিয়ার? যেহেতু আমি 100 ভাগের সাপেক্ষে নিয়ে কাজ করছি, তাই অলওয়েজ 100-র মধ্যে যদি এত এফি থাকে তাহলে নিশ্চয়ই বাকিটা আমার অক্সিজেন থাকবে। আচ্ছা, এটাকে যদি আমি ঐকিক নিয়মে করতাম তাহলে কি হতো, আমার 159.7 গ্রামে টোটাল অক্সিজেন কত আছে, এইটা। অর্থাৎ Fe2O3-তে আছে অক্সিজেন কত, 48 গ্রাম, অর্থাৎ 16×3 = 48। তাহলে 100 গ্রামে কত? 48/159.7 ইন্টু 100, এটা করলে আসবে 30.06 গ্রাম। তাহলে সেক্ষেত্রেও অক্সিজেনের পরিমাণ কত হবে? 30.06%। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট একটা অঙ্কে আসি আমরা। দেখো প্রবলেম 2 বলছে ক্যালসিয়াম ফসফেট যৌগে P2O5 এর শতকরা পরিমাণ কত? সাপ্লাই করে দেওয়া আছে ক্যালসিয়ামের পারমাণবিক গুরুত্ব 40, ফসফরাসের 31, অক্সিজেনের 16। আমার প্রথমেই কাজ হবে যে যৌগটি দেবে তার আণবিক গুরুত্ব ক্যালকুলেট করা। ক্যালসিয়াম 3 আছে 40 প্লাস এই 2 ইন্টু ফসফরাস 31 প্লাস অক্সিজেন 4টা আছে, তাহলে 16×4 = 64। 3 40 সঙ্গে 120 প্লাস এটা 4 একে 5, 6 3 9, 4 একে 5, 6 3 9 ইন্টু 2 আসবে 310। ক্লিয়ার? এখন এই Ca3PO4 হোল 2কে আমি লিখতে পারি 3 অণু CaO ডট P2O5, এরকম আকারে লেখা যায়। কেন না, কোনো না কোনো যৌগকে আমরা বিভিন্ন রূপে লিখতেই পারি। ঠিক আছে, তাহলে এখন এই যৌগটাও যা, এই যৌগটাও তা, অর্থাৎ এর আণবিক গুরুত্ব 310 বেরিয়েছে, তাহলে এর আণবিক গুরুত্বও 310। ক্লিয়ার? তাহলে আমি এখন আলাদা করে P2O5 এর আণবিক ভরটা বের করে নিই। ওখানে হাইড্রোজেন, অক্সিজেন বা আয়রন পার্সেন্টেজ কম্পোজিশন চেয়েছিল, তো তার ক্ষেত্রে তো আণবিক গুরুত্ব বের করানোর কোনো প্রসঙ্গই আসে না, তার ক্ষেত্রে পারমাণবিক ভরটা তো আমরা জানি। কিন্তু এক্ষেত্রে P2O5 তো আর অণু একটা, তাহলে এর আণবিক ভর হবে, তাহলে এর কি হবে, ফসফরাস আছে 2টো 31 প্লাস অক্সিজেন আছে 5টা ইন্টু 16 আসবে 142। তাহলে এই 310 গ্রাম ক্যালসিয়াম ফসফেটে
142 গ্রাম P2O5 ঢুকে আছে। তাহলে 100 গ্রামে কত? তাহলে তোমার পার্সেন্টেজ বেরিয়ে যাবে। 142 ডিভাইডেড বাই 310 ইন্টু 100 গ্রাম আসবে 45.8 গ্রাম। তাহলে P2O5 এর পরিমাণ কত পার্সেন্টেজে? 45%। যদি আমাকে শতকরা পরিমাণ বা শতকরা সংযুক্তি ক্যালকুলেট করতে দেয়, সেটা অলওয়েজ 100 ভাগের সাপেক্ষে আমাকে করতে হবে। আমরা আসছি এম্পেরিক্যাল ফর্মুলা অ্যান্ড মলিকুলার ফর্মুলা। এই এম্পেরিক্যাল ফর্মুলার বাংলা মানে হলো স্থূল সংকেত, আর এই মলিকুলার ফর্মুলার বাংলা মানে হলো আণবিক সংকেত। আমরা মলিকুলার ফর্মুলার সম্পর্কে অলরেডি জানি যে কোনটা আণবিক সংকেত, কিন্তু আমাদের কাছে নতুন টার্ম আজকে যে হোয়াট ইজ এম্পেরিক্যাল ফর্মুলা কি, তাই তো? স্থূল সংকেত কি, এটা আমাদের কাছে নতুন। আমরা আণবিক সংকেত জানি, যেমন H2O, এটা জলের আণবিক সংকেত। যেমন গ্লুকোজ C6H12O6, এটা হলো গ্লুকোজের আণবিক সংকেত। যেমন ইথেন C2H6, এটা হলো ইথেনের আণবিক সংকেত। তাহলে এই আণবিক সংকেতটা সম্পর্কে অলরেডি আমরা জানি। আমরা জানি না এম্পেরিক্যাল ফর্মুলা, অর্থাৎ স্থূল সংকেত সম্পর্কে আইডিয়া নেব আজকে। না, হোয়াট ইজ এম্পেরিক্যাল ফর্মুলা? না, ইট ইজ the simplest whole number ratio of atoms of any compound। যে কোনো কম্পাউন্ডের মধ্যে থাকা অ্যাটমগুলির সিম্পলেস্ট হোল নাম্বার রেশিওটাই হলো তার এম্পেরিক্যাল ফর্মুলা। ক্লিয়ার? একটা এক্সাম্পল নিই, তাহলে আমরা দেখতে পাবো। আমি এখানে রাখছি মলিকুলার ফর্মুলা, আমি এখানে নিচ্ছি এম্পেরিক্যাল ফর্মুলা। এম্পেরিক্যাল ফর্মুলা তৈরি করতে গেলে মলিকুলার ফর্মুলা আমাকে জানতেই হবে, এবং সেই মলিকুলার ফর্মুলা থেকে আমি এম্পেরিক্যাল ফর্মুলা ক্যালকুলেট করতে পারবো। আদারওয়াইজ মলিকুলার ফর্মুলা না জানা থাকলে আমি কিন্তু এম্পেরিক্যাল ফর্মুলা কখনোই ক্যালকুলেট করতে পারবো না। তাই আগে মলিকুলার ফর্মুলাটা আমাকে জানতে হবে। যেমন ধরো ইথেন এর সংকেত কি? আণবিক সংকেত C2H6, এটা আমরা জানি। তাহলে এটা কি হলো? এর মলিকুলার ফর্মুলা। একে যখন CH3 সিঙ্গেল বন্ড CH3 আকারে লেখে সেটা তোর গঠন সংকেত, কিন্তু একে যখন একত্রে লেখে C2H6, সেটাই তো তার মলিকুলার ফর্মুলা। তাহলে এর ক্ষেত্রে নাম্বার অফ অ্যাটমসের রেশিওটা কি? কার্বন আছে 2টা, হাইড্রোজেন আছে 6টা, সো 2:6 হলো মলিকুলার ফর্মুলাতে অ্যাটমের রেশিও। এখন কি বলা আছে এম্পেরিক্যাল ফর্মুলা কি? যে কোনো যৌগের সবচেয়ে সিম্পলেস্ট এবং হোল নাম্বার রেশিও দরকার। তাহলে এই যৌগটার সিম্পলেস্ট অর্থাৎ এর চেয়েও সরলতর রেশিও কি হবে? 2:6 এর 1:3 লেখা যায়। তার মানে সংকেতটা কি আমি CH3 লিখতে পারি? হয়ে গেল।
তাহলে এটা ছিল মলিকুলার ফর্মুলা, এটা ছিল মলিকুলার ফর্মুলার নাম্বার অফ অ্যাটমসের রেশিও। এটাকে আমি সিম্পলেস্ট করে নিলাম হোল নাম্বারে, অর্থাৎ পূর্ণ সংখ্যায়। সেটাই হয়ে গেল আমার এম্পিরিক্যাল ফর্মুলা। অর্থাৎ এখানে কার্বন 1, হাইড্রোজেন 3। ক্লিয়ার? আর একটা নিই, তাহলে বুঝতে পারবো। ধরো গ্লুকোজ, আমরা জানি C6H12O6 এর হচ্ছে আণবিক সংকেত। এখানে নাম্বার অফ অ্যাটমসের রেশিও কত? কার্বন 6টা, হাইড্রোজেন 12, অক্সিজেন 6। ক্লিয়ার? এটার সবচেয়ে আমি যদি সিম্পলেস্ট রেশিও দেখি কত হবে? 1:2:1। এরপর আমি এম্পিরিক্যাল তৈরি করতে পারবো। কার্বন 1, হাইড্রোজেন 2, অক্সিজেন 1। সো দিস ইজ গ্লুকোজের এম্পিরিক্যাল ফর্মুলা। তাহলে কিভাবে আমরা মলিকুলার ফর্মুলা থেকে এম্পিরিক্যাল ফর্মুলাতে কনভার্ট করছি বোঝা যাচ্ছে? যে প্রথমেই মলিকুলার যে ফর্মুলা থাকবে তার অ্যাটমের যে রেশিওটা থাকবে, সেই রেশিওটাকে আগে আমি সিম্পলেস্ট করে নেব, তারপর সেটাকে নিয়ে আমি এম্পিরিক্যাল ফর্মুলা তৈরি করব। ক্লিয়ার? এখন আমাকে যদি একটা সূত্রে আমি আসি, যে রিলেশন বিটুইন মলিকুলার ফর্মুলা অ্যান্ড এম্পিরিক্যাল ফর্মুলা, অর্থাৎ মলিকুলার ফর্মুলা এবং এম্পিরিক্যাল ফর্মুলার মধ্যে সম্পর্ক কি? তার মানে আণবিক সংকেত এবং স্থূল সংকেতের মধ্যে সম্পর্কটা কি? না, আমি সম্পর্কটা ডাইরেক্ট লিখব না, আমি তৈরি করে দেখাচ্ছি যে কি করে সম্পর্কটা আসছে। দিস ইজ মলিকুলার ফর্মুলা অ্যান্ড দিস ইজ এম্পিরিক্যাল ফর্মুলা। এখন আমি ধরো C2H6 ইথেন মলিকুলার ফর্মুলা, তাহলে আমি কি দেখছি যে এর এম্পিরিক্যাল ফর্মুলা কি পেয়েছি? CH3। তাহলে CH3 লিখি। এখন এই CH3 থেকে এই C2H6 আসতে গেলে কি করতে হবে? একে 2 দ্বারা গুণ করে নিতে হবে, তাহলে আমার C2H6 চলে আসবে। আচ্ছা, আমি গ্লুকোজ দেখি C6H12O6, এর এম্পিরিক্যাল ফর্মুলা আমি কি রেখেছি? CH2O। তো একেও যদি আমি 6 দ্বারা গুণ করি তাহলে আমার পুনরায় গ্লুকোজ তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে মলিকুলার ফর্মুলা দেওয়া আছে, তার এম্পিরিক্যাল ফর্মুলা আমরা বের করার প্রসেস দেখেছি। সেই এম্পিরিক্যাল ফর্মুলাকে কত দ্বারা গুণ করলে আমার মলিকুলার ফর্মুলা আসবে সেটা কিন্তু আমাকে দেখে নিতে হবে। যেমন এখানে C2H6, এখানে এম্পিরিক্যাল ফর্মুলা CH3, কত দ্বারা গুণ করলে আমার মলিকুলার ফর্মুলা আসবে? 2 দ্বারা। এটা যেমন গ্লুকোজের মলিকুলার ফর্মুলা, এটা গ্লুকোজের এম্পিরিক্যাল ফর্মুলা, একে কত দ্বারা গুণ করলে আমার মলিকুলার ফর্মুলা আসবে গ্লুকোজের? 6 দ্বারা। তো এইভাবে আমি যদি বলি একটা সূত্র দেব, তাহলে সেই সূত্রটা কি হবে? না, দেখো সূত্রটা খুব ভালো করে মনে রাখতে হবে যে মলিকুলার ফর্মুলা ইকুয়াল টু n ইন্টু এম্পিরিক্যাল ফর্মুলা। ক্লিয়ার? যেখানে এনটা হচ্ছে অবশ্যই হোল নাম্বার, অর্থাৎ পূর্ণ সংখ্যা। ঠিক আছে? যদি আমার মলিকুলার ফর্মুলা জানা থাকে, আমি এম্পিরিক্যাল ফর্মুলা ক্যালকুলেট করে নিতে পারবো। ঠিক আছে? বা কোনো সময় আমার এন দরকার হতে পারে যে কত দ্বারা গুণ করব,
সেটা এই ইকুয়েশন থেকে করতে হবে। এখন নতুন একটা সম্পর্কে আসছি, যে রিলেশন বিটুইন মলিকুলার ওয়েট অ্যান্ড এম্পেরিক্যাল ওয়েট। মলিকুলার ফর্মুলার জন্য মলিকুলার ওয়েট অ্যারাইজ করেছে, এম্পেরিক্যাল ফর্মুলার জন্য এম্পেরিক্যাল ওয়েট অ্যারাইজ করেছে। তাহলে আমি কি করে সম্পর্কটা তৈরি করব? না, প্রথমে আমি নিচ্ছি মলিকুলার ফর্মুলা, এখানে লিখছি এম্পেরিক্যাল ফর্মুলা। প্রথমে মলিকুলার ফর্মুলা ধরো একটা নিয়ে নিলাম, C2H6 ইথেন। এর এম্পেরিক্যাল ফর্মুলা জানি কি করে করতে হয়, যে অ্যাটমের রেশিওটা হচ্ছে 2:6, তাহলে তার সিম্পলেস্ট রেশিও কি হবে 1:3, তাহলে উৎপন্ন হবে CH3। ক্লিয়ার? তাহলে একে কত দ্বারা গুণ করলে এই C2H6 আসবে? অবশ্যই 2 দ্বারা গুণ করতে হবে, তবেই আমার C2H6 আসবে। তাহলে এর ক্ষেত্রে মলিকুলার ওয়েট যদি আমি ক্যালকুলেট করি, কি হবে? কার্বন 12 × 2 প্লাস হাইড্রোজেন 6 × 1 সমান 24 প্লাস 6 সমান 30 এলো। তাহলে এই ইথেনের মলিকুলার ফর্মুলা হলো C2H6, এই ইথেনের মলিকুলার ওয়েট হলো 30। এখন এই ইথেনের এম্পেরিক্যাল ফর্মুলা হলো CH3, এই ইথেনের এম্পেরিক্যাল ওয়েট ক্যালকুলেট করব, কত হবে? প্রসেস তো একই, আলাদা কিছু নয়। মলিকুলার ওয়েট যেভাবে ক্যালকুলেট করেছি এম্পেরিক্যাল ওয়েটও সেই ক্যালকুলেট একই হবে। কার্বন আছে কটা? 12, হাইড্রোজেন 3, কত? 1, তাহলে আসবে 15। এখন এই এম্পেরিক্যাল ওয়েট থেকে মলিকুলার ওয়েটে যেতে গেলে আমাকে কত গুণ করতে হবে? 2 গুণ করতে হবে। তাহলে এম্পেরিক্যাল ফর্মুলা থেকে মলিকুলার ফর্মুলাতে গেলে আমাকে যত গুণ করতে হচ্ছিল এম্পেরিক্যাল ওয়েট থেকে মলিকুলার ওয়েটে যেতে ঠিক ততই আমাকে গুণ করতে হবে। তো সুতরাং এই বেসিসে আমি একটা সূত্র বলতেই পারি যে মলিকুলার ওয়েট ইকুয়াল টু n ইন্টু এম্পেরিক্যাল ওয়েট। মনে রাখতে হবে যে আগের যে আমরা রিলেশনটা পেয়েছি মলিকুলার ফর্মুলা ইকুয়াল টু n ইন্টু এম্পেরিক্যাল ফর্মুলা বা মলিকুলার ওয়েট ইকুয়াল টু n ইন্টু এম্পেরিক্যাল ওয়েট, এখানে এই n এবং এই n কিন্তু ভ্যালুটা সমান হবে একই যৌগের ক্ষেত্রে। যেমন ইথেনের ক্ষেত্রে মলিকুলার ফর্মুলা ইকুয়াল টু n ইন্টু এম্পেরিক্যাল ফর্মুলা, n এর ভ্যালু কত? 2। সেরকম এই ইথেনের ক্ষেত্রে মলিকুলার ওয়েট ইকুয়াল টু n ইন্টু এম্পেরিক্যাল ওয়েট, এখানে n এর ভ্যালু কত? 2। তাহলে পার্টিকুলার কোনো একটা কম্পাউন্ডের ক্ষেত্রে n এর ভ্যালু মলিকুলার ফর্মুলা ইকুয়াল টু n ইন্টু এম্পেরিক্যাল ফর্মুলা বলি তাতেও যা ভ্যালু, এবং মলিকুলার ওয়েট ইকুয়াল টু n ইন্টু এম্পেরিক্যাল ওয়েট বলি তাতেও n এর ভ্যালু সমান। এখানে মনে রাখতে হবে যে n হচ্ছে ইন্টিজার হোল নাম্বার, অর্থাৎ পূর্ণ সংখ্যা, যেমন 1, 2, 3, 4, 5 সো অন। ঠিক আছে, একটা আমরা অঙ্ক দেখি তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। বলছে একটা কম্পাউন্ড যার ওয়েট দেওয়া আছে 90, ঠিক আছে, এর এম্পেরিক্যাল ফর্মুলা দেওয়া আছে কম্পাউন্ডটা,
CH2 বলছে এর মলিকুলার ফর্মুলা চেয়েছে কত হবে। তাহলে এখন কম্পাউন্ডটার ওয়েট দেওয়া আছে 90, এই কম্পাউন্ডটার এম্পেরিক্যাল ফর্মুলা দিয়ে দেওয়া আছে CH2, তাহলে মলিকুলার ফর্মুলা কত হবে চেয়েছে। তাহলে এম্পেরিক্যাল ফর্মুলা কত CH2, তাহলে এম্পেরিক্যাল ওয়েট কত হবে, ওয়েট কত হবে, কার্বনের 12, হাইড্রোজেনের 1, অক্সিজেনের 16, আছে 2টা 32, টোটাল আসবে 35। এখন আমরা সূত্র জানি কি, মলিকুলার ওয়েট ইকুয়াল টু n ইন্টু এম্পেরিক্যাল ওয়েট। এই এম্পেরিক্যাল ওয়েটের ভ্যালুটা বেরিয়েছে কত 45, এই n যেমন ছিল থেকে গেল, এই মলিকুলার ওয়েট দেখো সাপ্লাই করে আছে 90, তাহলে n এর ভ্যালু বেরোবে 2। তাহলে n এর ভ্যালু যদি বেরিয়ে যায় তাহলে আমি কি ক্যালকুলেট করতে পারবো না মলিকুলার ফর্মুলা। সূত্র কি আছে, মলিকুলার ফর্মুলা ইকুয়াল টু n ইন্টু এম্পেরিক্যাল ফর্মুলা। তাহলে n এর ভ্যালু কত 2, আর মলিকুলার ফর্মুলা কত দেওয়া আছে CH2, তাহলে উত্তর আসবে কি C2H2O4 হয়ে গেল। দিস ইজ অ্যান্সার। এই n এর ভ্যালুটা কিন্তু এর ক্ষেত্র যা হবে এর ক্ষেত্র তাই হবে। এখন এর আগে আমরা ক্যালকুলেট করেছি মলিকুলার ফর্মুলা থেকে পার্সেন্টেজ কম্পোজিশন, অর্থাৎ কোনো একটা মলিকুলার ফর্মুলা দেওয়া আছে, ওর মধ্যে কোন মৌল কতটা পার্সেন্টেজে আছে সেটা আমরা ক্যালকুলেট করে নিয়েছি। এবার আমরা যেটা ক্যালকুলেট করব সেটা হচ্ছে পার্সেন্টেজ কম্পোজিশন থেকে মলিকুলার ফর্মুলা, অর্থাৎ পার্সেন্টেজ কম্পোজিশন দেওয়া থাকবে প্রতিটা মৌলের, সেটার থেকে আমি মলিকুলার ফর্মুলাটা তৈরি করব। ক্লিয়ার? তার মধ্যে প্রথম প্রবলেম আসি। এক কম্পাউন্ড কার্বনের পার্সেন্টেজ দেওয়া আছে 40%, হাইড্রোজেন দেওয়া আছে 6.7%, অক্সিজেন দেওয়া আছে 53.3%। এগুলো কিন্তু পার্সেন্টেজ কম্পোজিশন। মলিকুলার মাসও দেওয়া আছে 60। তাহলে বলছে মলিকুলার ফর্মুলা ক্যালকুলেট করো। প্রথমে এই ধরনের অঙ্ক যদি পড়ে এইরকম একটা চার্ট করে নেওয়া সবচেয়ে বেটার হবে এবং খুব সহজে অঙ্কটা হয়ে যাবে। প্রথমে আমি এলিমেন্ট কি কি আছে, কার্বন হাইড্রোজেন অক্সিজেন, কার্বন হাইড্রোজেন অক্সিজেন। তারপরে পার্সেন্টেজ বাই মাস, অর্থাৎ পার্সেন্টেজ কম্পোজিশনটা ভরে কত দেওয়া আছে, কার্বনের 40%, হাইড্রোজেনের 6.7, অক্সিজেনের 53.3 লিখেছি। আচ্ছা, যে অ্যাটমগুলো দেওয়া থাকবে বা যে মৌলগুলো দেওয়া থাকবে তার পারমাণবিক গুরুত্ব অর্থাৎ অ্যাটমিক ওয়েট, দেখো কার্বন 12, হাইড্রোজেন 1, অক্সিজেন 16। এরপরে সবচেয়ে মেন যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে অ্যাটমিক রেশিওটা কত, অর্থাৎ যে অ্যাটমগুলি আছে তারা কতটা রেশিওতে আছে সেটা ক্যালকুলেট করতে হবে, অর্থাৎ প্রতিটা অ্যাটম কটা করে আছে সেটা আমরা দেখব। তার সূত্র কি, অ্যাটমিক রেশিও বা মোল রেশিও সূত্র হচ্ছে পার্সেন্টেজ বাই মাস, অর্থাৎ ভরের যে পার্সেন্টেজটা দেওয়া আছে প্রতিটা এলিমেন্টের ডিভাইডেড বাই ওই মৌলটার অ্যাটমিক ওয়েট। যেমন ধরো আমি যদি কার্বনের অ্যাটমিক রেশিও জানতে চাই, কার্বনের পার্সেন্টেজ বাই মাস কত দেওয়া আছে 40, তাহলে 40, কার্বনের অ্যাটমিক ওয়েট 12,
আসবে 3.33। হাইড্রোজেনের যদি দেখি, হাইড্রোজেনের পার্সেন্টেজ মাস কত দেওয়া আছে 6.7, হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট 1, আসবে 6.7। অক্সিজেনের পার্সেন্টেজ বাই মাস কত দেওয়া আছে 53.3, অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব 16, আসবে এত। এরপর এটা তো হলো আণবিক সংকেত রিলেটেড অ্যাটমিক রেশিও। এখন আমাকে সিম্পলেস্ট রেশিও করতে হবে না, কারণ মলিকুলার ফর্মুলা বের করতে গেলে আগে তো আমার এম্পেরিক্যাল ফর্মুলা দরকার হবেই, কারণ দিস ইজ দ্য সিম্পলেস্ট রেশিও না। তো সেক্ষেত্রে সিম্পলেস্ট রেশিও বার করানোর নিয়ম কি, এই তিনটের মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটা দ্বারা সবাইকে ভাগ করব। তাহলে এখানের মধ্যে ছোটকে 3.33, তাহলে 3.33 দ্বারা সবাইকে ভাগ করব। তাহলে 3.33কে 3.33 দ্বারাই ভাগ করেছি, 1 এসছে। 6.7কে 3.33 দ্বারা ভাগ করেছি, 2 এসছে। এবং 3.33কে আবার 3.33 দ্বারা ভাগ করেছি, 1 এসছে। তাহলে সিম্পলেস্ট রেশিও আমার বেরোলো 1:2:1। এখন যদি সিম্পলেস্ট রেশিও পেয়ে যায় তাহলে আমাদের কাছে এম্পেরিক্যাল ফর্মুলা ক্যালকুলেট করা কোনো ব্যাপার না, কারণ এম্পেরিক্যাল ফর্মুলা কি হবে, কার্বন একটা, হাইড্রোজেন দুটো, অক্সিজেন একটা, দিস ইজ সিম্পলেস্ট রেশিও অফ অ্যাটম। তাহলে এম্পেরিক্যাল ফর্মুলা বেরিয়ে গেল। এই এম্পেরিক্যাল ফর্মুলার বেসিসে আমি এম্পেরিক্যাল ওয়েট বের করতে পারি। কার্বনের 12, হাইড্রোজেনের 2, অক্সিজেনের 16, টোটাল 30। এখন আমরা একটা সূত্র আমাদের কাছে জানা আছে, মলিকুলার ওয়েট ইকুয়াল টু এন ইন্টু এম্পেরিক্যাল ওয়েট। তাহলে এম্পেরিক্যাল ওয়েট আমি বের করেছি 30, আর মলিকুলার ওয়েট আমার দেওয়া ছিল 60, তাহলে এন এর মান 2 বেরোলো। এখন আমি সূত্র অ্যাপ্লাই করে দেব, মলিকুলার ফর্মুলা ইকুয়াল টু এন ইন্টু এম্পেরিক্যাল ফর্মুলা। এন এর ভ্যালু 2, আর এম্পেরিক্যাল ফর্মুলা আমার বেরিয়েছিল CH2O, তাহলে আসবে C2H4O। এই হলো আমার মলিকুলার ফর্মুলা, দিস ইজ অ্যান্সার। তাহলে যদি মলিকুলার ফর্মুলা ক্যালকুলেট করতে দেয় সেক্ষেত্রে অতি অবশ্যই এম্পেরিক্যাল ফর্মুলা আগে বের করতেই হবে, কেননা এম্পেরিক্যাল ফর্মুলা হচ্ছে সিম্পলেস্ট রেশিও, ওটাকে নিয়ে আমি মলিকুলার ফর্মুলা ক্যালকুলেট করতে পারবো। তো এই ছিল প্রসেস। আমরা যদি আরেকটা নেক্সট অঙ্ক দেখি, দেখো নেক্সট অঙ্ক যে কার্বন, হাইড্রোজেন, ক্লোরিনের সমন্বিত একটি যৌগে পার্সেন্টেজ দেওয়া আছে। কার্বন কত 10.04, ক্লোরিন কত 89.12, যৌগটির বাষ্প ঘনত্ব দেওয়া আছে, আণবিক গুরুত্ব কিন্তু দেওয়া নেই। তো ঠিক আছে, বাষ্প ঘনত্ব যদি দেওয়া থাকে আণবিক গুরুত্ব আমরা ক্যালকুলেট করে নিতেই পারি, m=2d সূত্র থেকে এর আণবিক সংকেত নির্ণয় করতে বলেছে। মনে রাখতে হবে, যদি পার্সেন্টেজ ইন কম্পোজিশন থেকে মলিকুলার ফর্মুলা ক্যালকুলেট করতে দেয় তাহলে এই রকম চার্ট করে নিলে অঙ্কটা খুব সহজ হবে। তাহলে প্রতিটি এলিমেন্ট আমি লিখি আগে কি কি দেওয়া আছে, কার্বন, ক্লোরিন আর হাইড্রোজেন। এখন কার্বনের পার্সেন্টেজ মাসে দেওয়া আছে 10.04, ক্লোরিনের দেওয়া আছে 89.12, বাট হাইড্রোজেনটি দেওয়া নেই। কোনো ব্যাপার নেই, এই দুটোকে যোগ করে 100 থেকে বিয়োগ করে দিলে সেটাই হাইড্রোজেনের পার্সেন্টেজ, অর্থাৎ 100 - 89.12 প্লাস 10.04, 0.84 আসবে। কার্বনের অ্যাটমিক ওয়েট 12, ক্লোরিনের 35.5, হাইড্রোজেনের 1। এখন অ্যাটমিক রেশিও বা মোল রেশিও যদি আমি বের করতে চাই, অর্থাৎ যে আণবিক সংকেতটা হবে তাতে প্রতিটি অ্যাটম কটা করে আছে তার সূত্র কিন্তু এটা। তাহলে কি সূত্র, পার্সেন্টেজ বাই মাস বাই অ্যাটমিক ওয়েট। কার্বনের ক্ষেত্রে পার্সেন্টেজ বাই মাস কত 10.04 বাই অ্যাটমিক ওয়েট 12, এটা আসবে। ক্লোরিনের ক্ষেত্রে পার্সেন্টেজ বাই মাস 89.12 ডিভাইডেড বাই অ্যাটমিক ওয়েট 35.5, এটা আসবে। হাইড্রোজেনের ক্ষেত্রে পার্সেন্টেজ বাই মাস বেরিয়েছে 0.84,
ডিভাইডেড বাই পারমাণবিক গুরুত্ব 1, এটা আসবে। এখন কি শেখানো আছে যে সিম্পলেস্ট রেশিও কি করে বার করতে হয়, না যেটা সবচেয়ে ছোট সেটা দ্বারা ভাগ করতে হবে। এখন এই তিনটার মধ্যে সবচেয়ে ছোটকে, অবভিয়াসলি এটা ছোট, তাহলে এই জিনিসটি দ্বারা সবাইকে ভাগ করব। তাহলে দেখো ভাগ করেছি 0.836 বাই 0.8361, 2.510 0.836 নিয়ারলি 3, 0.84 0.836 নিয়ারলি 1। তাহলে দেখো সিম্পলিস্ট রেশিও আমার বেরিয়ে গেছে কার্বন হাইড্রোজেন ক্লোরিনের কত 1:1:3। তাহলে এম্পেরিক্যাল ফর্মুলা কি হবে, কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে একটা, ক্লোরিন আছে তিনটা, তো CH3 হলো। এখন এম্পেরিক্যাল ফর্মুলা যদি বেরিয়ে যায় এম্পেরিক্যাল ওয়েট বার করব। আমি কেন এম্পেরিক্যাল ওয়েট বার করছি, বিকজ মলিকুলার ওয়েটের সাথে এম্পেরিক্যাল ওয়েটের মাধ্যমে আমি এনটা বের করে নেব, ওই এনের মান বশ করিয়ে আমি মলিকুলার ফর্মুলাটা বের করতে পারবো। তাই আমার এম্পেরিক্যাল ওয়েট বার করে নিচ্ছি। কার্বনের 12, হাইড্রোজেনের 1, ক্লোরিন 3টে আছে, ইন্টু 3505 আসবে 119.5। এখন মলিকুলার ওয়েট আমাকে বের করতে হবে। বাষ্প ঘনত্ব দেওয়া আছে, সূত্র জানি মলিকুলার ওয়েট ইকুয়াল টু 2 ইন্টু বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্বর মান দেওয়া আছে, তাহলে মলিকুলার ওয়েট কত আসবে 119.5। ব্যাস। এবারে মলিকুলার ওয়েট ইকুয়াল টু এন ইন্টু এম্পিরিক্যাল ওয়েট। এম্পিরিক্যাল ওয়েট একটু আগেই আমরা বের করেছি 119.5। আবার মলিকুলার ওয়েটও একটু আগে বের করলাম 119.5, এন এর ভ্যালু 1 আসবে। সুতরাং মলিকুলার ফর্মুলা ইকুয়াল টু এন ইন্টু এম্পেরিক্যাল ফর্মুলা, ওই এন এর ভ্যালু ওখানেও যা এখানেও তাই হবে। তাহলে এন এর ভ্যালু 1 যদি বস করায় আর এম্পেরিক্যাল ফর্মুলা CH3, তাহলে মলিকুলার ফর্মুলা কত আসবে CH3। অর্থাৎ এখানে মলিকুলার ফর্মুলা ইকুয়াল টু এম্পেরিক্যাল ফর্মুলা। ক্লিয়ার? এম্পেরিক্যাল ফর্মুলা মলিকুলার ফর্মুলা যে সবসময় আলাদা হবে এমন কোনো কথা নেই। এম্পেরিক্যাল ফর্মুলা মলিকুলার ফর্মুলা এক হতেই পারে। যে ক্ষেত্রে এন এর ভ্যালু 1 সেক্ষেত্রে এম্পেরিক্যাল ফর্মুলা ইকুয়াল টু মলিকুলার ফর্মুলা। যে ক্ষেত্রে এন এর ভ্যালু 1 হবে না সেক্ষেত্রে এম্পেরিক্যাল ফর্মুলা নট ইকুয়াল টু মলিকুলার ফর্মুলা হবে। ক্লিয়ার? নেক্সট আর একটা প্রবলেমে আসি, সেটা হচ্ছে একটু ঘুরিয়ে দেওয়া আছে প্রবলেমটা। 1 গ্রাম ফসফরাসের দহনে 1.77 গ্রাম অক্সাইড উৎপন্ন হয়। অক্সাইডটির স্থূল সংকেত কি হবে বার করতে বলেছে। অক্সাইডটির বাষ্প ঘনত্ব দেওয়া আছে, বলছে তাহলে এর আণবিক সংকেত কি হবে। তাহলে অঙ্কটা যদি একটু ভালো করে পড়ে নেওয়া যায়, আমি লক্ষ্য করব যে এখানে পার্সেন্টেজ বাই মাস কিন্তু দেওয়া নেই, তাহলে তো ওই চার্টটা আমি করতে পারবো না। তাহলে এক কাজ করা যাক, এটাকে পার্সেন্টেজ বাই মাসে আমি নিয়ে চলে আসি, তারপর ওই চার্টটা যদি আমি করে নিতে পারি তাহলে আমার অঙ্কটা খুব ইজি হয়ে যাবে। তাহলে পার্সেন্টেজ বাই মাস করতে গেলে সবসময় কি জানি 100 সাপেক্ষে করতে হয়। এখন 1.77 গ্রাম অক্সাইডে ফসফরাস কত আছে 1 গ্রাম, তাহলে 100 গ্রামে কত আছে এত গ্রাম। তো তাহলে ফসফরাসের শতকরা পরিমাণ বেরোলো 56.49। তাহলে যদি ফসফরাসের বেরিয়ে যায় তাহলে অক্সিজেনের কি বের করানো যাবে না? অবশ্যই যাবে। 100 থেকে বিয়োগ করে দাও, কারণ ফসফরাস অক্সাইড মানে সেখানে ফসফরাস আছে আর অক্সিজেন আছে। তাহলে ফসফরাসের যদি পার্সেন্টেজ বেরিয়ে যায় অবশ্যই অক্সিজেনের বেরিয়ে যাবে 100 থেকে বিয়োগ করে দিলে। তো যেহেতু এখন পার্সেন্টেজ ইন মাস আমার বেরিয়ে গেছে, এরপর আমি কিন্তু ক্যালকুলেট করে নিতেই পারি ওই চার্টের সাহায্যে যে এলিমেন্ট ফসফরাস অক্সিজেন পার্সেন্টেজ বাই মাস কত দেওয়া আছে। ফসফরাসের 56.49, অক্সিজেনের 43.51। এখন ফসফরাসের অ্যাটমিক ওয়েট 31, অক্সিজেনের অ্যাটমিক ওয়েট 16। অ্যাটমিক রেশিও কি করে বার করতে হবে না পার্সেন্টেজ বাই মাস বাই অ্যাটমিক ওয়েট। তাহলে ফসফরাসের জন্য কত পার্সেন্টেজ বাই মাস 56.49 ডিভাইডেড বাই ফসফরাসের অ্যাটমিক ওয়েট 31 আসবে 1.82। 43.51 ডিভাইডেড বাই 16 অক্সিজেনের ক্ষেত্রে আসবে 2.71।
এখন এই দুটোর মধ্যে সবচেয়ে ছোটকে নিশ্চয়ই এটা, তাই এটা দ্বারাই ভাগ করব। অর্থাৎ 1.82 ডিভাইডেড বাই 1.82, 2.719 বাই 1.82 আসবে 1.49। এখন এখানে একটা মজার বিষয় হচ্ছে, সিম্পলেস্ট রেশিও যদি আমার ভগ্নাংশে চলে আসে তাহলে তাকে অলওয়েজ আমাকে পূর্ণ সংখ্যাতে আনতেই হবে। তাহলে কি করব, 2 দ্বারা গুণ করে দেব। কেন না, 2 হচ্ছে একমাত্র সবচেয়ে সিম্পলেস্ট নাম্বার। তাহলে আমি যদি 2 দ্বারা গুণ করি উভয়কেই, তাহলে আমার একই থাকছে ব্যাপারটা। তাহলে এই 1.49কেও আমি 2 দ্বারা গুণ করব এবং এই 1কেও আমি 2 দ্বারা গুণ করব। তাহলে এই ক্ষেত্রে সিম্পলেস্ট রেশিও আসবে ফসফরাসের ক্ষেত্রে 2, অক্সিজেনের ক্ষেত্রে আসবে 3। যদি সিম্পলেস্ট রেশিওটা আমার ভগ্নাংশে থাকে তাহলে সেটাকে অলওয়েজ হোল নাম্বারে আনতে হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যায়। তাহলে কি করতে হবে না, সিম্পলেস্ট নাম্বার 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে আমার ভগ্নাংশ 1.49, একেও 2 দ্বারা গুণ করব, এবং এখানে 1, একেও 2 দ্বারা গুণ করব। কেন না, একে 2 দ্বারা গুণ করলে তো একেও 2 দ্বারা গুণ করতে হবে, তাই একে গুণ করলে হোল নাম্বার আমার 2 আসছে, এইখানে গুণ করলে আমার 3 আসছে। তাহলে সিম্পলেস্ট রেশিও ফসফরাস অক্সিজেনের ক্ষেত্রে 2:3 বেরোলো, এই যে 2 এবং 3। তাহলে বলো এম্পেরিক্যাল ফর্মুলা আমার P2O3 এলো, তাহলে এম্পেরিক্যাল ওয়েট আমার বেরিয়ে যাবে 110। তাহলে প্রথমে আমার অ্যান্সার চেয়েছিল অক্সাইডটির স্থূল সংকেত কি হবে, এই P2O3 হবে স্থূল সংকেত, এটা একটা অ্যান্সার। এরপর এম্পেরিক্যাল ওয়েট ফসফরাস 2 × 31 প্লাস অক্সিজেন 16 × 3 110। এখন আমরা জানি মলিকুলার ওয়েট ইকুয়াল টু 2 × বাষ্প ঘনত্ব। ওখানে মলিকুলার ওয়েট দেওয়া ছিল না, দেওয়া ছিল বাষ্প ঘনত্ব। সেখান থেকে মলিকুলার ওয়েট ক্যালকুলেট করছি, 2 × বাষ্প ঘনত্ব 110 সমান মলিকুলার ওয়েট আসবে 220। এখন মলিকুলার ওয়েট ইকুয়াল টু আমরা সূত্র জানি n × এম্পেরিক্যাল ওয়েট। এম্পেরিক্যাল ওয়েট আমরা ক্যালকুলেট করেছি 110, ওটা বস করেছি 110। n যেমন ছিল থেকে গেল। এই মলিকুলার ওয়েট একটু আগে ক্যালকুলেট করলাম 220, তাহলে n এর ভ্যালু আসবে কি 220/110 সমান 2 অ্যান্সার আসবে n এর মানটা। এখন n এর ভ্যালু বেরিয়ে গেছে, এখন আমরা সূত্র জানি কি মলিকুলার ফর্মুলা ইকুয়াল টু n × এম্পেরিক্যাল ফর্মুলা। এই এম্পেরিক্যাল ফর্মুলা জানি P2O3 দেখেছি আমরা, n এর ভ্যালু 2, তাহলে মলিকুলার ফর্মুলা কি আসবে P4O6। সো দিস ইজ অ্যান্সার। এখন নোটসের মধ্যে একটা ব্যাপারকে রাখতে হবে যে যদি কোনো এলিমেন্টের মাস পার্সেন্টেজে দেওয়া না থাকে তখন ওই এলিমেন্টের মাসটাকে পার্সেন্টেজে ক্যালকুলেট করে নিতে হবে, তারপর আমরা মলিকুলার ফর্মুলা ক্যালকুলেট করতে পারবো। অর্থাৎ কোনো এলিমেন্টের মাস শুধু গ্রামে দেওয়া আছে, সেই বেসিসে কিন্তু আমরা মলিকুলার ফর্মুলা ক্যালকুলেট করতে পারবো না। সেই এলিমেন্টের ভরটাকে অলওয়েজ আমাকে পার্সেন্টেজ ইন মাসে আনতেই হবে, তারপর আমরা মলিকুলার ফর্মুলা ক্যালকুলেট করতে পারবো ওই রকম চার্টের সাহায্যে। ক্লিয়ার? এই ছিল আজকের পার্সেন্টেজ কম্পোজিশন।